মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম নীলু আর ক্রান্তি কেস নিয়ে তুলকালাম কোর্ট চত্বর জেরা করছে সমানে স্রোতকে। স্রোতও নিজের মতো জবাব দিচ্ছে, একটুও ভয় পায়নি। পাবলিক প্রসিকিউটর অনেকভাবে ওর নার্ভ ব্রেকডাউন করার চেষ্টা করেছিল, কিন্তু ও ভেঙে পড়েনি। ও যেটা স্থির করেছিল সেইভাবেই জবাব দিয়েছে। প্রত্যেকে ভয় পাচ্ছিল, একটু বেফাস কিছু বললেই নীলু ক্রান্তির বিপদ, ওদের জেল হাজত হয়ে যাবে, সাথে স্রোত ওর বন্ধু বান্ধবেরও। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। স্রোতের পক্ষের উকিল বিচারককে বলেছেন যে নীলু ক্রান্তির কোনো রকম দোষ প্রমাণ করতে পারেনি পাবলিক প্রসিকিউটর, তাই ওদেরকে ছেড়ে দেওয়া হোক। তখন বিচারক বললেন যে পুলিশ ঠিকমতো তদন্ত করেনি, পিয়ালমণি কেসটা নিয়ে ওনারা ফার্দার তদন্ত করুক। কেন গ্রামবাসীরা সাহায্য করছে না? ক্রান্তি ভূষণ কী করেছে? নীলাঞ্জনা মুখার্জি বা কী করেছে? কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ওদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার সে কি খুশি, ওর মা কাঁদছে, স্রোত, নীলাঞ্জনা, ওদিকে রায়, 3 বোন আবার এক হয়েছে। স্রোত যা করলো নীলুর জন্য ও কোনো দিন ভুলবে না। ওর মা বলছে তুই বাড়ি যাবি তো? এদিকে সার্থক আর অনির্বাণ আছে। অনির্বাণ ভাবছে আবার খাল কেটে কুমির ডাকছে। নীলুকে যদি বাড়িতে আশ্রয় দেয় তাহলে আবার দেখবে নানান রকম বিপদ আপদ আসতে থাকবে। সার্থকও চায়নি যে নীলু ছাড়া পাক, কিন্তু নীলু বলল, মা আমি আর বাড়ি ফিরবো না। যে বাড়ি থেকে বারবার বিতাড়িত হয়েছি, আমি গেলেই অনেক অশান্তি হবে, অনেক তোমাদের ক্ষতি করেছি। দেখেছে ক্রান্তিকে, বলছে তুই ওই ছেলেটাকে বিয়ে করেছিস? বলছে হ্যাঁ মা, ওই আমাকে জীবনটাকে অন্যরকমভাবে দেখতে সাহায্য করেছে, তাই আমি ওর সাথেই ফিরে যাব। ও ফিরে যাবে যেখানে ওকে সম্মান দিয়ে রাখে, গ্রামেতেই, মায়ের কাছে আর ফিরবে না। সকলে খুব কান্নাকাটি করছে। স্রোত বলছে মেজদি তোর সাথে দেখা হবে আবার। ওদের অনেক কিছু সইসাবুত করতে হবে, তবে ওরা ছাড়া পাবে, তার আগে ওরা ছাড়া পাবে না। এদিকে ওদের সমস্ত কাজকর্ম হয়ে গেল, যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। এসেছিল অনির্বাণ রায়ের জন্য। রায়ের মনটা ভালো নেই। অনির্বাণ বলছে কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলছো না? ওর মনের মধ্যে একটাই কষ্ট যে সিমরানকে বেশি গুরুত্ব দিচ্ছে। যখন বাচ্চাটা হয় তখন কত আদর যত্ন ওকে নিয়ে ভাবনা চিন্তা করেছে, তখন ওদের জীবনে কেউ আসেনি। যেই ওরা একটু সুখের মুখ দেখে তখন কেউ না কেউ এসে যায় ওদের মাঝখানে। এবার এলো সিমরান, মাঝরাত অবধি গল্প করছে, যেটা পছন্দ করছে না রায়। অনির্বাণ বলছে আমি এলাম তোমার পাশে দাঁড়ানোর জন্য, তুমি কিছু বললে না। বলছে দেখো আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি মাঝরাতে ঘুমোতে এসছো, তারপর অফিস গেছো, মিটিং করেছো, কি দরকার ছিল? আমি তো এদিকটা সামাল দিয়ে নিতাম। তারপর নীলকে নিয়ে তোমার একটা প্রবলেম আছে, আমি চাইনি যে তুমি এই কোর্টে এসে নীলুর মুখোমুখি হও। ও তোমাকে অনেক অসম্মান করেছিল, বললো আমি যখন এসছিলাম খালি তুমি মাঝরাতের গল্পটা করছো কেন, তোমার অসুবিধে কোথায়? আমি একটু সিমরানের সাথে কথা বলেছি বলে তোমার কি গায়ে লাগছে? তুমি আসলে কিছুই জানো না, ঘরের মধ্যে বসে আছো, বন্ধুবান্ধব নেই, কেউ নেই। ও আমার বাল্য বন্ধু, আর আমরা তো মুম্বাইতে বড় হয়েছি, আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল, একসাথে আড্ডা খেতে যাওয়া। আর 11টা 12টা মানে মাঝরাত কিছু না, ওই সময় যে কেউ জেগে থাকতেই পারে। তোমার কাছে হয়তো মনে হচ্ছে অনেক রাত, বুঝতে পারছি তোমার মনের মধ্যে সন্দেহ হচ্ছে। বলছে আমি কি এসব নিয়ে বলেছি? এর আগে সিমরানের গল্প করনি? আমার মনে একটাই প্রশ্ন, তুমি
সেই প্রশ্নের উত্তরটা দাও। আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন, কখনো তো তোমার এত ক্লোজ ফ্রেন্ড, তোমার জীবনে স্পেশাল কোনো ফ্রেন্ড এই সিমরান, বুঝতেই পারছি, তার গল্প তো করনি। বলছে অনির্বাণ, দেখো আমার অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু আমি কারোর কথাই বলিনি। সে একটা জীবন ছিল, কিন্তু তার জন্য তো তুমি আমাকে সন্দেহ করতে পারো না। বলছে দেখো, বাকি সবার কথা আলাদা, সিমরান যখন এসছে ওর সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, এ কথাও ঠিক, কিন্তু তুমি দেখো কি করছো। তুমি নিজের স্ত্রীকে ভুলে একটা বাইরের মেয়ের সাথে সারা রাত গল্প করছো, এটা কি ভালো দেখায়? অনির্বাণ ওকে বলছে তোমার মনটা ছোট, তুমি এই নজরে দেখছো। বলছে দেখো, তোমার সাথে তো আমি অনেকগুলো দিন কাটালাম, একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তারপরও তোমাকে আমি বিশ্বাস করেছি, তাও তুমি আমাকে অসম্মান করছো। বলছে সরি সরি, আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি আর এরম করব না। কিন্তু রাই আর ওর সাথে কথা বলছে না। দেখছে যে আবার অনির্বাণ স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। রাইকে ছাড়া যখন অন্য যে কোনো মেয়ে কাছে আসে তার প্রতি আসক্ত হয়ে যায়। কেন হয়? এদিকে সার্থক স্রোতকে নিয়ে বাড়ি গেছে। ওর শ্বশুরমশাই দাঁড়িয়েছিল, স্রোতের সাথে কথা বলতে চায়। স্রোত ভয় পাচ্ছে। সার্থক বলছে, বাবা তুমি তো ওকে খুব প্যাম্পার করেছিলে, এবার ওকে শাসন করো। ওর কত বড় বিপদ হতে পারতো, ওর জেল হতে পারতো, ওর যে সামনে ভবিষ্যৎ সেটা নষ্ট হয়ে যেতে পারতো। তখন ওর শ্বশুরমশাই বলছে, তুই বস, তোর সাথে কথা বলবো। সার্থক ওখানে ছিল, বললো যা তুই তুই ফ্রেশ হয়ে নে, আমি ওর সাথে কথা বলবো। বলছে দেখ, তুই যেটা করেছিস আমি সবটা যে সঠিক করেছিস সেটা বলতে পারবো না, তোর জীবনেও একটা বড় বিপদ হতে পারতো, তুই সেটা বুঝতে পেরেছিস কি? ও মাথা নাড়ছে টুকটুক করে, বলছে আর কোনো দিন এরকম কোনো কাজ করিস না যাতে নিজের ভবিষ্যৎটা নষ্ট হয়। আমি তোকে কিছু বলতে পারিনি, কিন্তু একটু বেফাঁস কিছু কথা বলে দিলেই তোকে ছেড়ে দিত না, তোর জেল হাজত হয়ে যেত, তখন তুই কি করতিস? ও বলল যে আমি অনেক চেষ্টা করেছি, আর পাবলিক প্রসিকিউটর আমাকে দিয়ে বলানোর নানান রকম কৌশল করেছিল, কিন্তু আমাদের পক্ষের উকিল অনেক বাধা দিয়েছে, আর আমিও ভেঙে পড়িনি, নার্ভাস হয়ে যায়নি, আমিও আমার পয়েন্টে স্টিক করেছিলাম। সার্থকও সাথ দিয়েছে। সার্থক শেষ পর্যন্ত স্রোতের সাথেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, কারণ দেখলো ও যদি স্রোতের বিপক্ষে চলে যায় তাহলে ওদের সংসারটা ভেঙে যাবে। ওর শ্বশুরমশাই বোঝাচ্ছে, সার্থক দেখ, তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তার স্ত্রীর যখন হাতে গুলি লেগেছে, অপোজিট দিকে কে আছে ও কিন্তু খেয়াল করেনি, সে তোর মেজদি কি কেউ, তাই তার শাস্তি চেয়েছিল। বলছে আমি তোকে বারণ করেছিলাম, এতটা কেসটা নিয়ে জলঘোলা হতো না ও যদি পুলিশকে সহযোগিতা না করতো। পুলিশের কাছে বাধ্য হয়েছিলাম আমি বলতে যে ওটা মেজদি হলেও হতে পারে, ওরও দোষ আছে, কেন ও বুঝলো না? 3 বোনের যে একটা বন্ডিং আছে সেটা অনির্বাণ সার্থককে বুঝিয়েছিল, সেই ব্যাপারে ওরা কিছুই ঢুকতে পারবে না, কারণ ছোট থেকে 3 বোন বড় হয়েছে। রাই মন থেকে ওকে মুছে ফেলতে পারেনি, যদিও কথাবার্তা বলে না তেমন, মেলামেশা নেই, যোগাযোগ নেই। অনির্বাণের সাথে যেটা করেছিল সেটা রাই মেনে নিতে পারেনি। প্রথমে অনির্বাণকে সন্দেহ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখলো ওর বোনই দোষী। তবুও ওদের নারীর টান আছে। 3 বোন যখন একে অপরের বিপদে পড়ে তখন ঝাঁপিয়ে পড়ে। স্রোতও তাই ওর দিদিভাইকে বাঁচালো। একসাথে 3 বোন হয়ে কেসটা জিতে গেল। এরপর যেন আর এরকম না ঘটে, তাই ওর শ্বশুরমশাই বোঝাচ্ছে। পিসিমণি কোথায় জানতে চেয়েছিল, পুজো দিতে গেছে। ঘুগনিদা সেও রান্নাবান্নায় ব্যস্ত। সার্থকও খুব চিন্তায়, কোনো রকম বেঁচে গেল, কিন্তু বিচারক বলেছেন এই কেসটা নিয়ে আবার ইনভেস্টিগেশন করতে। তারপর যদি ওরা জানতে পারে যে নীলাঞ্জন আর কান্তিবাই দোষী, তাহলে হয়তো ওদের শাস্তি হয়ে যাবে।
নীলু তো খুব খুশি, সবে বিয়ে হয়েছিল ক্রান্তির সাথে, একটা নতুন জীবন শুরু করবে। ওরা কি আবার গ্রামে ফিরে যাবে? কি ঘটতে চলেছে ওদের জীবনে? আর রায়ের জীবনটা বারবার যেন ঘেঁটে যাচ্ছে, হচ্ছে অনির্বাণের জন্য। নিজের স্ত্রীকে বুঝতে পারছে না, ভালোবাসে আবার তাচ্ছিল্যও করে। সন্তান হয়েছে, সুখে সংসার করতে পারে, তা না বারবার বিপথে চলে যাচ্ছে। রাই এগুলো পছন্দ করছে না, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। 3 বোনের জীবনে 3 রকম অশান্তির সৃষ্টি হয়েছে। নীলু কিন্তু তার জীবনটা বেছে নিয়েছে, ক্রান্তির সাথে ও ভালোই আছে। এইবার দেখব সিমরানের সাথে সম্পর্কটা অনির্বাণ শেষ করে কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।